গর্ভাবস্থায় মা এবং শিশুর শারীরিক সুস্থতা নির্ভর করে সঠিক পুষ্টি গ্রহণের ওপর। বিশেষত আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে। কিন্তু অনেকেই আমরা জানি না এগুলো খাওয়ার ঠিক সময় কোনটা, কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং এর সঠিক উপকারিতাই বা কি। তাই আজ এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্যজিৎ পাল। আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই ক্যালসিয়াম, আয়রন এবং ফলিক অ্যাসিডের খাওয়া নিয়ে যে সমস্যা বা বিভ্রান্তি নানা স্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো থেকে আজকে আপনারা মুক্তি পাবেন। সব বিভ্রান্তি দূর হবে। একটু সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আর শেয়ার করুন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট নিউজ। আচ্ছা স্যার, শুরুতেই আমরা জানতে চাইবো যে আয়রন, ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিড কেন গর্ভবতী মায়ের জন্য বা এই গর্ভাবস্থায় এতটা গুরুত্বপূর্ণ? সাধারণভাবে যখন নন প্রেগনেন্ট যে কোনো মহিলা বা আমরা পুরুষদের ক্ষেত্রে বলছি, আমরা যা খাচ্ছি তা শুধু নিজের জন্য খাচ্ছি। কিন্তু যখনই কোনো গর্ভবতী মহিলা খাবার খাচ্ছেন, সেটি তার বাচ্চাও খাবে, তার থেকে তার বাচ্চার পুষ্টি হবে। তো আমরা যেটা স্বাভাবিকভাবে খাই সেটির অ্যামাউন্ট বা অ্যামাউন্টের থেকে কোয়ালিটি যদি না বাড়াই, তাহলে বাচ্চার পুষ্টি আসবে কোথা থেকে? কারণ আমাদের এখানে একজন শিশু, একজন মানুষ তৈরি হচ্ছে, একটা জীব তৈরি হচ্ছে, জীবন তৈরি হচ্ছে। তো সেই জীবনকে লালন পালন করার জন্য যেমন আমরা গাছে জল দিই, সেরকমই আমাদেরকে মাকে এক্সট্রা পুষ্টি দিতে হবে। হ্যাঁ, এবার আমি সে পেশেন্টকেও এটা বোঝাই যে এক্সট্রা পুষ্টি মানেই যে শুধু আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম খেলেই হয়ে গেল তা না। আমি যদি খাবার যত না খাই, শুধু 3টে ক্যাপসুল খেয়ে গেলাম দিনে, আমার কোনো উন্নতি হবে না। অনেক পেশেন্টই বলে আমি তো স্যার ওষুধ খাচ্ছি, আমার কিছু হচ্ছে না কেন? তাদের আমি বলি, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুভাষচন্দ্রের মায়ের সময় কি ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম ছিল? আইনস্টাইন ছিল না, কিন্তু তাদের সব ভগবান স্বরূপ মনীষী হয়েছেন, কারণ সেই খাবারগুলোর মধ্যে পুষ্টি ছিল। কিন্তু আজকে আমাদের এই যুগে, এই 21st সেঞ্চুরিতে, আমাদের ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ভেজালের যুগে আমরা কি সেই শাকসবজি, মাছ, মাংসে সেই ভ্যালু পাচ্ছি? সেই খাবারের সার, মাংসে হয়তো ভাগাড়ের মাংস দেখা যাচ্ছে এরকম দুর্নীতি, কখনো দেখা যাচ্ছে রাসায়নিক দেওয়া হচ্ছে, কখনো রং দেওয়া হচ্ছে। আমরা যে অর্গানিক খাবার পাচ্ছি সে তো পাচ্ছি না। তো তার মধ্যে এক্সট্রা সাপ্লিমেন্ট না পেলে শিশুকে লালায়িত করা কিন্তু আমাদের পক্ষে কঠিন। তো তার জন্যই এই 3টে মিনারেলসকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই প্রেগনেন্সিতে। সাধারণত গর্ভাবস্থার কোন সময়টায় গিয়ে ফলিক অ্যাসিড শুরু করা উচিত? এটা কি প্রেগনেন্সির আগেই শুরু করতে হবে? সবার থেকে ভালো হয় যদি ফলিক অ্যাসিড প্রেগনেন্সির আগে শুরু করা যায়, মানে সেটা যদি একটি প্ল্যান প্রেগনেন্সি হয়, যে ডাক্তারবাবু আমরা এবার প্ল্যান করছি, প্রেগনেন্সি প্ল্যানিং করছি, আমরা এতদিন একটা কন্ট্রাসেপশন ইউজ করতাম বা কন্ডোম ব্যবহার করতাম, এখন আমরা এবার চাইছি বাচ্চা হোক। এবার তখনই যখন আপনি যাবেন ডাক্তারবাবুর কাছে, উনি এটা দায়িত্ব ওনার ফলিক অ্যাসিড লিখে দেওয়া আপনাকে। এরপর আপনার 1 মাস, 2 মাস, 3 মাস যখনই বেবি হোক না কেন, যত আগে থেকে ফলিক অ্যাসিড খাবেন সেটি ভালো। কেন ভালো সেটা আমি আসছি, কিন্তু সেটা সবসময় আমরা পাই না। ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে পেশেন্ট প্রেগনেন্ট হয়েই আপনার কাছে এসেছে, এবং সেটা খুব স্বাভাবিক, এটা দোষও দিচ্ছি না। সেই ক্ষেত্রে যখনই প্রথম ভিজিট আপনার কাছে এলো, সেদিন থেকে আপনি যখন ইউরিন টেস্ট পজিটিভ, ইউএসজি অব্দি ওয়েট করলে হবে না, আমরা ফলিক অ্যাসিড স্টার্ট করে দেবো। তো যখনই পেশেন্ট প্রি কনসেপশনাল কাউন্সিলিং বা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং আসবে, আমাদের অবিলম্বে ফলিক অ্যাসিড শুরু করে দেওয়া উচিত। ফলিক অ্যাসিডে মেনলি নিউরাল টিউব ডিফেক্ট আটকায়, বা বাচ্চাদের মস্তিষ্ক বা শিরদাঁড়াতে যে আমাদের নার্ভস টিস্যুগুলো আছে তাকে শক্ত সচল করে, এবং বিভিন্ন রকমের নার্ভ রিলেটেড রোগ আমরা আটকাতে পারি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করলে। তো বেস্ট টাইম ইজ বিফোর প্রেগনেন্সি, আর না হলে অ্যাটলিস্ট ডিউরিং দ্য ফার্স্ট ভিজিট। একেবারে প্রেগনেন্সির আগে থেকে যখন প্ল্যান করছি তখন থেকে, না হলে একেবারে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব ফলিক অ্যাসিড শুরু করা উচিত। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দর্শক বন্ধুরা প্রায়শই করছেন, যে আয়রন, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম, খালি পেটে খাবো না খাওয়ার পরে, রাতে খাবো না দিনে খাবো, দুপুরে খাবো না রাতে, বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে, আপনি এটা একটু বলুন। এটা এমন যে কিছু নেই আমি বলবো এটাই হবে এবং এটাই খেতে হবে, ডিফারেন্স অফ অপিনিয়ন হতেই পারে। এক ডাক্তারবাবু অন্য ডাক্তারবাবু বলতেই পারেন যে এই সময় খান, কিন্তু যেটা সায়েন্স আমি সেটা বলছি। এবার আপনারা বুঝে নেবেন এবং অবশ্যই আমাকে গাইড করবো আপনি আপনাদের, যেটা বেসিক ভুলগুলোকে সেটা কখনো করবেন না। তাতে সকাল দুপুর হলেও অসুবিধা নেই। যেমন কি ফলিক অ্যাসিডটা রাতেই খাবেন, ফলিক অ্যাসিডটা আমরা
আমরা রাতেই খেতে বলি। আয়রন আর ক্যালসিয়াম কখনো একসাথে খাবেন না, এবং আয়রনের সাথে কখনো চা খাবেন না। আয়রনের সাথে চা খেলে ফাইটেটস তৈরি হয়, যেটা আমাদের কোনো সলিউবল কমপ্লেক্স তৈরি করে না এবং সেটি নষ্ট হয়। সেরকমই ক্যালসিয়াম আর আয়রন খেলেও একটি সল্ট তৈরি হচ্ছে, যেটা আমাদের কোনো কাজে লাগছে না, এটি ওয়েস্টেজ হচ্ছে। তো আমরা খাওয়ার আগে না পরে যেটা বলি, আমরা জেনারেলি বলি আয়রন অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভালো অ্যাবজর্ব হয়। তো আমাদের শরীর থেকে কখন অ্যাসিড রিলিজ হয়, যখন পেটে খিদে পায়, পেট খালি থাকে, তখন আমাদের অ্যাসিড সিক্রেশন হয়। তো আয়রন সবসময় খাওয়ার আগে বা অ্যাটলিস্ট খাবার মাঝখানে আমরা খেতে বলি। আমি জেনারেলি আমার পেশেন্টকে বলি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝের সময়টায় দুপুর 12টার দিকে খেতে এবং একটা ফ্রুট জুস দিয়ে খেতে, কারণ অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়রনের অ্যাবসর্পশন সবার থেকে ভালো হয়। কিন্তু এটা মানে নেই যে এটাই খেতে হবে, কেউ দুপুরে বা সকালে চাইলেও খেতে পারে, কিন্তু সেটি যেন খাওয়ার পূর্বে হয় এবং অবশ্যই ক্যালসিয়াম আর চায়ের সাথে না মিক্স হয়। ক্যালসিয়াম আপনি খাওয়ার পরে খেতে পারেন, আমরা জেনারেলি খাওয়ার পরেই বলি, অ্যালং উইথ ফলিক অ্যাসিড রাত্রিবেলা, বা যদি মনে হয় আমি দুটো একসাথে খাবো না, দুপুরবেলা ক্যালসিয়াম খেলাম, রাত্রিবেলা ফলিক অ্যাসিড খেলাম, তাহলে আয়রন সকালে, দুপুরে ক্যালসিয়াম আর রাতে ফলিক অ্যাসিড। এটা একটা উপরি ছক, কিন্তু একদম না যে এটাই ফলো করতে হবে। কিন্তু বেসিক সায়েন্স দুটো যে পয়েন্ট বললাম সেটা কখনো ভুলবেন না। এক হলো ক্যালসিয়াম বা চায়ের সাথে কখনো আয়রন খাবেন না, এবং আয়রনটা শুরু করবেন, আয়রন ক্যালসিয়াম শুরু করবেন সবসময় ডাক্তার রেকমেন্ড করলে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে না। ফার্স্ট ট্রাইমেস্টার মানে আমরা যেটা 12 সপ্তাহ অবধি বলি তখন না, ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হলেই আয়রন শুরু করবেন। কারণ আপনারা জানেন প্রথম ওই সময় আমাদের অনেক নসিয়া ভমিটিং হয় পেশেন্টের, গা বলে আমরা সিনেমা তো দেখেছি, পেশেন্ট বমি করে ফেলে, এগুলো টক খেতে ইচ্ছা করে। তো সেই সময় আয়রন এমনি গ্যাস্ট্রিক ইরিটেশন করে, তো আয়রন ওই সময় খেলে যদি খায় পেশেন্ট, তো তার গ্যাস্ট্রিক ইরিটেশন আরো বাড়বে, তার এই নসিয়া ভমিটিং এর ভোগান্তি আরো বাড়বে। তো ইট শুড বি স্টার্টেড আফটার দ্য ফার্স্ট ট্রাইমেস্টার এন্ডস এন্ড ইন দ্য আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার। স্যার এইবার একটা বিষয় হচ্ছে, যেটা একটু আগে বলছিলাম, যে কখন খাবে, খালি পেটে খাবে না ভরা পেটে খাবে, এবং এই ক্যালসিয়াম এবং আয়রনের মধ্যে ব্যবধানটা কত হবে দিনের? ব্যবধান 2-3 ঘন্টা হলেও হবে, কিন্তু একসাথে খাবেন না। এবং আয়রনটা আবার বলছি, আয়রনটা বেটার টু ইট ইন এমটি স্টমাক, আর ক্যালসিয়ামটা ভরা পেটে খাওয়াই ভালো, কিন্তু ক্যালসিয়াম খালি পেটেও খেলে বিশাল ক্ষতি নেই, কিন্তু ওই 2-3 ঘন্টা গ্যাপটা রাখতে হবে দুটোর মধ্যে। আরেকটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধুরা আমাদের অনেকবার করেছেন, যে অনেকে বলছেন, লিখছেন যে আমরা আয়রন ক্যালসিয়াম একসঙ্গে খেয়ে ফেলেছি, এতে কি কি জটিলতা তৈরি হতে পারে? আপনি বলছেন যে এটা কার্যকর হবে না, কিন্তু আর কি কোনো সমস্যা তৈরি হতে পারে? সমস্যা তৈরি হবে না, হয়তো আরো বেশি কনস্টিপেশন, এটা সমস্যা হতে পারে, বাট যদি আমি খাবার যেটার জন্য উদ্দেশ্য আমার সেটাই যদি না পূরণ হয়, তাহলে খেয়ে কি লাভ? আয়রন ক্যালসিয়াম, এবং হাস্যকর ভাবে একটা ব্র্যান্ড একবার এনেছিল আয়রন ক্যালসিয়াম একসাথে, আমি জানি না সেটা কি করে এফডিএ বা কি অ্যাপ্রুভ হয়েছিল, যাই হোক ওটা উঠেও গেছে, কারণ কোনো ডাক্তারবাবু এটা লেখেননি। তো যেটা মূল উদ্দেশ্য বারবার বলার, যেটা একসাথে খাবেন না এবং সেটাতে কোনো লাভ আপনার হবে না। আপনার শরীরে আপনি মনে করছেন আপনি আয়রন ক্যালসিয়াম খাচ্ছেন, কিন্তু কিছুই লাভ হচ্ছে না। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই আয়রন বা ক্যালসিয়াম কেউ খাচ্ছেন না, বা এই আয়রন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে, তাতে কি কি সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে, এটাও একটু জানা দরকার। আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড তিনটেই আমাদের পিলার বাচ্চার গ্রোথের জন্য। আয়রন রক্ত তৈরি করে, ক্যালসিয়াম প্রেগনেন্সি অবস্থাতেই দেয়, প্রেগনেন্সির পরেও ল্যাকটেশন, যখন মা দুগ্ধপান করে তখনও খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়ামের রোল তখনও থাকে। এবং ফলিক অ্যাসিড যেরকম বললাম স্নায়ু এবং নার্ভ তৈরিতে সাহায্য করে। বডি পার্টসের এভরি পার্ট, মানে মাসেল থেকে হার্ট, ব্রেন, বোন, এভরিথিং ইজ রেসপন্সিবল। কোনোটা ফলিক অ্যাসিড করছে, কোনোটা হাড় ক্যালসিয়াম করছে, বাচ্চার রক্ত, বাচ্চার মাসেল, এগুলো আয়রন তৈরি করছে। তো এই বিভিন্ন রকম পার্ট দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তৈরি জিনিসটা। দর্শকদেরই প্রশ্ন, যে অনেকে বলেন যে আয়রনটা মিস করে গেছি, ক্যালসিয়ামটা মিস করে গেছি, এই যে অনেকবার মিস করে যাওয়া, না খেতে ভুলে যাওয়া, এটা কি কোনো ধরনের সমস্যা হতে পারে? এটা নিয়ে অনেকে কিন্তু খুব চিন্তিত থাকে। দেখুন, আয়রন ক্যালসিয়াম কোনোটাই, আমি আবার বলছি, এগুলো সাপ্লিমেন্ট, এটা কোনোটাই ওষুধ না। তার জন্য আয়রন বা ক্যালসিয়াম যদি আপনি একদিন বা দুদিন মিস করে গিয়ে থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা এমন না যে থাইরয়েডের ওষুধ বা প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ বা হার্টের ওষুধ, যে আপনি না খেলে আপনার হার্ট খারাপ হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে বা ফল করে যাবে। এটা একটা ওষুধ, সাপ্লিমেন্ট। তো আপনি হয়তো সেদিন আয়রন ট্যাবলেট খাননি, কিন্তু আপনি মাংস বা ডিমটা ভালো করে খেয়েছেন, তাহলে অসুবিধা নেই। কিন্তু একদিন দুদিন মিস করবেন ঠিক আছে, কিন্তু রেগুলার লেভেলে মিস করলে আপনাকে আয়রন ক্যালসিয়াম দেওয়ার ভ্যালুই নেই। কিন্তু একদিন বা দুদিন মিস করে গেলাম, তাতে ভাববেন না যে আপনার কোনো আয়রন বা ক্যালসিয়ামের কার্যকারিতা খারাপ হচ্ছে, কোনো অসুবিধা নেই। একদিন বা দুদিন মিস করলে কোনো সমস্যা নেই। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে গর্ভাবস্থায় অত্যন্ত ছোট ছোট এই সিদ্ধান্তগুলো আপনি যদি সঠিক সময় নিতে পারেন, কখন আপনি ফলিক অ্যাসিড শুরু করছেন, কখন আয়রন ক্যালসিয়াম খেতে হচ্ছে, এই ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে হবে। সঠিক সময়ে এই সাপ্লিমেন্ট বা ট্যাবলেটগুলো আপনাকে খেতে হবে। মনে রাখবেন, নিজের যত্ন যদি আপনি ভালো করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার একটি সুস্থ সন্তানের মা হতে পারবেন, একটি সুস্থ সন্তানকে জন্ম দিতে পারবেন। কাজেই আপনার সন্তানের জন্য, ভবিষ্যৎ সন্তানের জন্য সচেতন থাকুন, সুস্থ থাকুন। আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো একবেলা যদি মিস করে যান, দয়া করে উদ্বিগ্ন হবেন না, বারবার জিজ্ঞাসা করবেন না যে আমার বড় ক্ষতি হয়ে গেল কিনা। ডাক্তারবাবু আশ্বস্ত করছেন তাতে খুব বেশি ক্ষতি
হবে না। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ সন্তানের জন্ম দিন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব স্যারের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।